সন্ধ্যা, তোমাকে আর সৌম্যকে সকাল থেকে যত মানুষ দেখতে আসলো, বিশ্বাস করো আমাদের শহরের নতুন বর বউকেও এত মানুষ দেখতে যায় না। ইরার কথায় সন্ধ্যা একটু হাসলো। হাঁটতে হাঁটতে আকাশ আর সৌম্যের দিকে এগিয়ে আসে। আকাশ মৃদুস্বরে বলে, এই পাশের জমিটা কার সৌম্য? সৌম্য উত্তর করে, আমি এই জমি যার থেকে কিনেছি তারই। কেন? আকাশ ডান পা বাম পায়ের উপরে তুলে বলে। ওখানে সন্ধ্যামালতি ফুলের বাগান করব। আকাশের কথা শুনে সৌম্য আর বায়ান দুজনেই কেসে ওঠে। কেউ সন্ধ্যা মালতী ফুলের বাগান করে আজকেই প্রথম শুনল। আকাশের কথা শুনে সন্ধ্যাইরা দুজনেও অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রুকুচকে বলে, কি হয়েছে? ভুল করলাম নাকি? সব এরকম রিয়াকশন দিচ্ছ কেন? কেউ কিছু বলল না। তখনই ভেতর থেকে আসমানি নয়ন বেরিয়ে আসেন। তিনি জার্নি করে এসে গোসল করে ঘুমিয়েছিল, শরীর খারাপ লাগছিল। আসমানি নয়ন আকাশের পাশে দাঁড়িয়ে আকাশের সামনে দাঁড়িয়েই রেগে রেগে বলে, তুমি অত রাইতে ঘুম জায়গা গাড়ি চলাইয়া আসলা কেন? যদি অ্যাক্সিডেন্ট হইতো? আকাশ মায়ের দিকে চেয়ে বলে, হতো না মা, সন্ধ্যামালতি ছিল তো, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স ছিল না। সমতার পাশে রাখা দুটো ব্যাগের একটি ব্যাগ ঢাললে অনেকগুলো জীবিত মাছ চারিদিকে ছোটাছুটি করে। ইরার পায়ের কাছে একটি মাছ আসলে এরা চেঁচিয়ে সন্ধ্যার সাথে চিপকে দাঁড়ায়। সৌম্য ইরার দিকে চেয়ে একটু হাসলো। সবাই তাকায় মাটিতে গড়াগড়ি মাছগুলোর দিকে। সন্ধ্যা মাছগুলো দেখে ভীষণ খুশি হলো। উপর হয়ে ইরার পায়ের কাছে থাকা ছোট মাছটি ধরে সরিয়ে রাখলো। সন্ধ্যার কাজে আকাশ আর ইরা দুজনই অবাক হলো। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, আর আমার বউ তো দেখি বহুত সাহসী। আকাশের কথায় সবাই হাসলো। সন্ধ্যা একটু লজ্জা পায়। সে গ্রামে থাকতে কত মাছ কেটেছে, মাছ কাটতে ভালো লাগে তার। আর মাছগুলো যদি ভালো হয় তাহলে তো মাছ কাটার জন্য হাত নিষ্পিস করে, যেটা এখন সন্ধ্যার হচ্ছে। ভাবনা অনুযায়ী সন্ধ্যা একটু এগিয়ে যায় বটি আনতে। কিছুক্ষণ আগে এখানে কয়েকটা পেয়ারা কেটে রেখেছিল, খেয়েছিল সবাই, তাই বটি এখানে রেখেছে। সন্ধ্যা কয়েক পা এগিয়ে গেলে হঠাৎই কোথা থেকে সকাল দৌড়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। সন্ধ্যা বুঝতেই পারেনি তাকে কে জড়িয়ে ধরলো। 2 সেকেন্ডের মাথায় সকাল সন্ধ্যাকে ছেড়ে ঝাঁপানো কণ্ঠে বলে, তুই বেঁচে আছিস সন্ধ্যা? আমি ভেবেছিলাম তুই বেঁচে নেই। একটু আগেই তোরা সাম্য ভাইয়ের কথা শুনে ছুটতে ছুটতে আসলাম। কথাটা বলে সন্ধ্যাকে আবারও জড়িয়ে ধরে। সকালের ব্যবহারে সন্ধ্যার চোখে মুখে বিস্ময় ভর করে। সকালের কণ্ঠ পেয়ে আকাশ, সৌম্য, ইরা, আসমানি নয়ন, বায়ান সবাই তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় বায়ান। সকাল গতকাল গ্রামে এসেছিল। এখানে এসে তার সাথে সকালের কথাও হয়েছে, একটু পর তাদের দেখা করার কথা। অথচ এখন সকাল সন্ধ্যাকে এসে এভাবে জড়িয়ে কথা বলছে। বেচারার সব মাথার উপরে দিয়ে যাচ্ছে। ইরা সকালকে চিনতে না পারায় ভ্রু কুচকে চেয়ে আছে। আসমানি নয়নে চেনা চেনা লাগছে, আমার মনে হচ্ছে চেনে না। সৌম্য গম্ভীর চোখে চেয়ে আছে। আকাশ বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে, চোখ মুখ শক্ত তার। মাঝখানে তারা বাবা মারা যাওয়ায় মেয়েটি এতদিন তার হাত থেকে পার পেয়েছে। আজ একে সামনে থেকে দেখে যেন আকাশের গায়ে আগুন জ্বলে উঠল। এই বেয়াদব মেয়ের জন্য তার সন্ধ্যা মালতী আজ কথা বলতে পারে না। আকাশের আর সহ্য হলো না। বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে সন্ধ্যাকে টেনে সকালে থেকে ছাড়িয়ে তার ডান পাশে দাঁড় করায়। সকাল আকাশকে দেখে অবাক হলো না। সে তো জানেই আকাশ সন্ধ্যার স্বামী, কিন্তু আকাশ তার দিকে এভাবে রেগে তাকিয়ে আছে কেন বুঝলো না। আকাশের দৃশ্য থেকে ঢোক গিলল। ভাবনার মাঝে আকাশ ডান হাতে সকালের বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দেয়। শক্ত হাতে শক্তপোক্ত থাপ্পড় খেয়ে সকাল হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। আকাশের কাণ্ডে সকালের বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা দ্রুত এগিয়ে গিয়ে সকালের পাশে গিয়ে বসে, সকালকে আঁকড়ে ধরে। বায়ানও এক প্রকার দৌড়ে এসে সকালের পাশে বসে কাপা গলায় ডাকে, সকাল। সন্ধ্যা মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশ এখনো ভস্ম করে দেওয়া দৃষ্টিতে সকালের দিকে চেয়ে আছে। সন্ধ্যার চোখের কোণে পানি জমেছে। সে জানে না কেন তার চোখ ভিজল, তবে আকাশের রাগের কারণটা সে বুঝেছে। আসমানি নয়ন ইরা এগিয়ে এসে দাঁড়ায়। তারা কিছু বুঝতে পারছে না। সৌম্য নীরব, সে নড়ল না জায়গা থেকে, চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখের কোণে পানি। তার শুধু মনে পড়ল শেষবার যখন তার বোনু তাকে সৌম্য ভাইয়া বলে ডেকেছিল, অথচ আজ বছরের পর বছর তার বোনুর কণ্ঠ থেকে একটা শব্দ বের হয় না, যার পেছনে তার পরিবার নামের খারাপ মানুষগুলোই ছিল। আকাশ, মাইয়াটারে এমনে মারলা কেন? বায়ান, সন্ধ্যায়ীরা সবাই অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। আকাশের শক্ত দৃষ্টি সকালের দিকে, তবে কিছু বলল না। পকেট থেকে ফোন বের করে একটি ভিডিও অন করে ফোনে লাউড দেয়, যেখানে একটু পরপর সকালের বলা কিছু কথা ভেসে আসে। তোর এসব চিপকা চিপকি যায় না কেন? অসহ্যকর একটা। তোর এসব হাত পা নাচানাচি করে আমার সাথে কথা বলবি না, বিরক্তকর। মুখ দিয়ে কথা বলতে পারলে বলবি, নয়তো জোকারের মতো হাত পা নাচাবি না।
শুনলাম তোর সাথে নাকি ওই আকাশ নাওয়ানকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে তোর শাশুড়ি মা। আকাশ নাওয়ান রাজি তো হয়নি, উল্টা তোর জন্য ডিভোর্স পেপার বানাতে দিয়েছে। অবশ্য দিবেই না কেন, আয়নায় নিজেকে দেখ, গায়ের রংটা কেমন চাপা দেখেছিস? তোর চেয়ে আকাশ নাওয়ান কত শেড ফর্সা, কল্পনা করতে পারবি তুই? আবার কথাও বলতে পারিস না, বোবা একটা। তো আকাশ তোকে ডিভোর্স দিবে না তো কাকে দিবে? আকাশ ডিভোর্স পেপার সাইন করেছিল, তোকে পেপারটা এনে দিয়ে সাইন করাতো, কিন্তু তার এক বান্ধবী সেটা ছিঁড়ে ফেলেছে, বুঝলি তো? আবারও ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছে। তার ডিভোর্স হয়ে গেলে কোথায় যাবি ভেবেছিস কিছু? তোর ভাই তো লাপাত্তা। তোকে একটা খবর দিই, আমি আকাশ নাওয়ানের পিএ। এটার মানে কি জানিস? আকাশ নাওয়ানের সাথে 24 ঘন্টা থাকবো। এরপর কি হতে পারে বুঝতে পারলি তো? আমি কিন্তু আকাশের চেয়েও আরও ফর্সা, আবার কথাও বলতে পারি, বোবাও নই তোর মতো। তোর ডিভোর্সটা হলেই চুটকি মেরে আকাশ নওয়ানের বউ হয়ে যাব আমি। তুই কই যাবি সেই চিন্তা কর তাহলে, কেমন? সবগুলোর কথা শেষে ভিডিওটি অফ হয়ে যায়। প্রত্যেকে বিস্ময়ের চোখে তাকায়। সন্ধ্যার চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। তার মনে আছে সেদিন সে সকালের কাছ থেকে সৌম্য ভাইয়ার খোঁজ চেয়েছিল, অথচ সকাল তার সৌম্য ভাইয়ার মরার কথা কত সহজেই বলে দিয়েছিল। কথাটা ভাবতেই সন্ধ্যার চোখ বেয়ে আবারও জল গড়ায়। সকালের হাত ছেড়ে দেয়। সবচেয়ে বেশি অবাক হয় বায়ান। এটা যে সকালের কণ্ঠ, তার চেয়ে ভালো আর কে চিনবে? গত বছর যাবৎ কত শতবার সকালের সাথে কত কথা হয়েছে তার, অথচ আজ এসব কি শুনছে? বায়নের মাথা ঘুরে উঠল। সকালে ধরে রাখা হাত ছেড়ে উঠে দাঁড়ায়। শরীরের শক্তি পাচ্ছে না ছেলেটা। সকালের বলা আকাশের বউ হওয়ার কথাটা একদম বুকে গিয়ে লেগেছে। সকালের সাথে তার সম্পর্ক নড়বড়ে নয়, বরং ভীষণ স্ট্রং। সৌম্য সকালের দিকে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সকাল তার বনুকে এইভাবে কথা বলেছিল? তার বোনের কণ্ঠস্বর কেড়ে নিয়ে তার বোনকেই বলেছে তার বোন নাকি জোকারের মতো হাত পা নাড়ায়। সৌম্য দুহাত মুষ্টিবদ্ধ করে সকালের দিকে চেয়ে রইল। ইরা সৌম্যের পাশে দাঁড়িয়ে আছে। তার ভীষণ অবাক লাগলো সকাল মেয়েটাকে দেখে। মেয়েটি দেখতে কত সুন্দর, অথচ তাদের বোন সন্ধ্যাকে কত কষ্ট দিয়েছে। ইরার নিজেরই ইচ্ছে করলো সকালকে চাপকে সোজা করে দিতে। এখানে বড় কেউ না থাকলে সে সত্যি আজ সকালকে মারতে মারতে আধমরা করে ফেলতো। ইরা বাহাতে সৌম্যের ডান হাত ধরে বলে, এই সকাল বিকাল আমার থেকে অনেক ছোট। সন্ধ্যা আর তুই ওই মেয়েকে কিছু না বললে আমি কিন্তু ওকে মারাত্মক মারবো সৌম্য। সৌম্য কিছু বলল না। আসমানি নয়ন সকালের দিকে চেয়ে আকাশের উদ্দেশ্যে রেগে বলে, এইটাই সেই মাইয়া যে আমার জান্নাতের কণ্ঠস্বর কাইরা নিছে? তাইলে ওর কণ্ঠস্বর এখনো রাখছো কেন? আসমানি নয়নের কথা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় তার খালার দিকে। আসমানি নয়ন যেমন নরম তেমনি কঠোর। গত দিনগুলোতে সে খুব ভালো করে চিনেছে আসমানি নয়নকে। সত্যি সকালের গলার স্বর নষ্ট করবে না তো? কথাটা ভাবতেই ঢোক গিলল সন্ধ্যা। বায়ান একবার সকালের দিকে তাকায়, আরেকবার সন্ধ্যার দিকে। আর কি কিছু শোনা বাকি আছে তার? সকাল এরকম একটা কাজ করতে পারে তার তো বিশ্বাসই হয় না। অবিশ্বাসী বা কেন করবে? এই ভয়েসগুলো তো মিথ্যা নয়। আকাশের কণ্ঠে তার ধ্যান ভাঙে। আকাশ আদেশের সুরে বলে, বায়ান, আমার অফিস রুমের ড্রয়ারে সালফিউরিক অ্যাসিডের একটি শিশি আছে, ওটা আমার লাগবে। এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা দাও, ফাস্ট। আকাশের কথা শুনে প্রত্যেকে আগের চেয়েও বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। তবে আসমানি নয়ন স্বাভাবিক। পায়েন ঢোক গিলল। চোখে মুখে ভীতি ছেলেটার। সকাল তখন থেকে ফুপিয়ে কাঁদছে। আকাশের শেষ কথাটা শুনে দুহাতে সন্ধ্যার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দে, আমি না বুঝে এরকম করেছি। কথাটা আকাশ শুনতেই নিচে হয়ে সকালের হাত ধরে টেনে দাঁড় করায়। সকাল পড়তে পড়তে বেঁচে যায়। আকাশ ডান হাতে সকালের চুলের মুঠি ধরে রাগান্বিত স্বরে বলে, জানিস অ্যাসিড খেলে কেমন লাগে? সেদিন বলছিস নি, আজ আমি তোকে অ্যাসিডের স্বাদ বোঝাবো, ওয়েট। বায়ন এগোতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। চোখের কোণে জলকণা চিকচিক করছে। প্রিয় মানুষকে এভাবে অপমানিত হতে দেখে কেউ কি ঠিক থাকতে পারে? সেও পারছে না। কিন্তু সকালের কাজগুলো ভাবলে তার নিজেরই রাগ লাগছে। সেখানে আকাশ স্যার তার বউকে কত ভালোবাসে। সকাল সেই মেয়েটার সাথে কত বাজে ব্যবহার করেছে। বায়ন মলিন মুখে সকালের দিকে চেয়ে রইল। সন্ধ্যা দ্রুত এগিয়ে এসে আকাশের হাত থেকে সকালের চুল ছাড়াতে চায়। আকাশ বিরক্ত হয়। ফোন পকেটে রেখে
রেখে বাঁ হাতে সন্ধ্যার টেনে তার পাশে এনে দাঁড় করিয়ে সন্ধ্যার দুহাত সহ সন্ধ্যাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। সকাল কান্নামাখা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে, সন্ধ্যা ভেজা চোখে সকালের দিকে চেয়ে আছে। তার খুব খারাপ লাগছে। সকাল তার কাছে ক্ষমা চেয়েছে, ওতেই মেয়েটা গলে গিয়েছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, পৃথিবীতে আরও অনেক অসহায় মানুষ আছে, তোমার এসব দয়ের ভাণ্ডার তাদের জন্য তুলে রাখো সন্ধ্যামালতী। কোনো অমানুষের জন্য ব্যয় করে এত সুন্দর গুণ অপাত্র ঢালবে না, নিষেধ করে দিলাম। সন্ধ্যা আকাশের কথা শুনে ঢোক গিলল। আকাশ কথাটা বলে সকালের চুলের মুঠি আরো শক্ত করে ধরে আর সকলের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, আকাশ, সন্ধ্যামালতীকে ছাড়তে আমি যেমন ডিভোর্স পেপারে সাইন করেছিলাম, তেমনি সন্ধ্যামালতীকে আমার সাথে বাঁধতে আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছিলাম। কান খুলে শুনে রাখো, সন্ধ্যামালতী পাতিলের মতো কালো হলেও আকাশ নয়নের পাশে শুধু এবং শুধুমাত্র আমার সন্ধ্যামালতীকেই মানায়, নো ওয়ান এলস। লাস্ট কথাটা চিৎকার করে বলে আর সাথে সকালের ডান গালে আবারও কষিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। সকাল উল্টে পড়তে নিলে বায়ান দৌড়ে এসে সকালকে আঁকড়ে ধরে। সকাল দু হাতে বায়ানকে আঁকড়ে ধরে ফুপিয়ে ওঠে। মাথা উঁচু করে বায়ানের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। বায়ানের চোখ দুটো লাল। সকাল কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে ডাকে, বায়ান। বায়ান ঠোক গিলল। নিজেকে এত অসহায় লাগেনি কখনো। আকাশ বায়ানের দিকে চেয়ে রেগে বলে, বায়ান, আমি তোমাকে কি বলেছি শুনতে পাওনি? চিন্তা নেই, তোমার গার্লফ্রেন্ডকে অ্যাসিড খাওয়ানোর পর চিকিৎসা করানো হবে। মরে গেলে হায়াত শেষ, বেঁচে থাকলে হায়াত বেশ। ঢাকা ব্যাক করো। কথাটা বলে আকাশ সন্ধ্যাকে ছেড়ে আবারও সকালের দিকে তেড়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে দুহাতে আকাশকে ঠেলে দেয়। আকাশ রেগে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা কান্নামাখা চোখে তাকায়, দুহাত জমা করে বোঝায়। ওকে আর কিছু বলবে না প্লিজ। আকাশ বিরক্ত কণ্ঠে বলে, একটু আগে কি বললাম ভুলে গেছো? তুমি ঘরে যাও সন্ধ্যামালতী, নয়তো তোমার লেগে যাবে। কথাটা বলে আকাশ তার সামনে থেকে সন্ধ্যাকে ঠেলে সরিয়ে দেয়। এরপর আবারও এগিয়ে যেতে নিলে সন্ধ্যা আকাশের সামনে এসে দুহাতে আকাশকে সাপটে ধরে। আকাশ বিরক্তির শ্বাস ফেলে বলে, সন্ধ্যামালতী, ছাড়ো আমায়। সন্ধ্যা ঢোক গিলল। আকাশকে ছেড়ে দুহাতে চোখ মুছে আকাশের হাত ধরে টানে ঘরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আকাশ সৌম্যর দিকে চেয়ে রেগে বলে, সৌম্য, তোমার বোনকে সরাও, নয়তো ও এখন আমার হাতে মার খাবি বলে দিলাম। সৌম্য নিশ্চুপ। তার দৃষ্টি অনেকটা দূরে দাঁড়ানো তার বাবার দিকে। সৌম্যর দৃষ্টিজোড়া ঝাপসা। নিজেকে যে কি দুর্বল লাগে। কাদের শাস্তি দেবে সে, যারা তার আপনজন? এসব দিন আসার আগে বোধহয় মরে যাওয়াই ভালো ছিল। দৃষ্টি ঘুরিয়ে তার বোনের দিকে তাকালো। এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে সন্ধ্যার হাত ধরে মৃদুস্বরে বলে, বনু, ঘরে যা। সন্ধ্যা ছড়ো ছড়ো দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। সাথে সাথে সন্ধ্যা সৌম্যের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে আবারও আকাশের সামনে দাঁড়িয়ে দুহাতে আকাশের পেটের দিকে টি শার্ট টেনে ধরে। মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশ আবারও বিরক্ত হয়। মেজাজ খারাপ হচ্ছে তার। সন্ধ্যার দিকে তাকিয়ে করা ধমক দেয়। কি প্রবলেম তোমার? সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ ফোঁস করে শ্বাস ফেলল। এই বউটা সারাদিন কেঁদে কেঁদে তাকে গলিয়ে ফেলে। হঠাৎই সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা হকচকিয়ে ওঠে। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে বলে, বায়ান, আমি বাড়ির ভেতর থেকে এসে যেন শুনি তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছ। বায়ান সকালকে ছেড়ে সকালের পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে। সকাল মাথা নিচু করে ফোপাচ্ছে। সৌম্য এগিয়ে এসে সকালের সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ চুপ থেকে মৃদুস্বরে বলে, আমি ছোট থেকে ভাবতাম আমার দুটো বোন। তুই আমার বোনকে অনেক জ্বালিয়েছিস। আমি বাড়ি থাকতে দেখেছি, ঢাকা যাওয়ার পরও জ্বালিয়েছিস। দেখতে না পেলেও বুঝতাম, কিন্তু আমি বাড়ি আসলে বনু আমার কাছে তোর নামে কখনো বিচার দেয়নি। আমি ভাবতাম আমাদের মা আলাদা হলেও বাবা তো একটাই। হয়তো তোর মনে আমাদের জন্য সামান্য হলেও মায়া আছে, অথচ তুই যে তোর মায়েরই আরেকটি নিকৃষ্ট রূপ সেটা বুঝতে পারিনি। কথাগুলো বলে থামে সৌম্য। ঢোক গিলে বলে, অনেকগুলো বছর হয়ে গেল বনু, আর কথা বলে না। তুই আর তোর মা আমার বনুর গলার স্বর কেড়ে নিয়ে ঠিক কতটা শান্তি পেয়েছিস বলবি সকাল? সৌম্যের কথায় এরা চোখজোড়া ভিজে উঠল। মায়ের অবাক হয়ে সৌম্যর দিকে চেয়ে আছে। আসমানি নয়ন মলিন মুখে সৌম্যর দিকে চেয়ে আছে। সকাল মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, সাম্য ভাইয়া, বিশ্বাস করো, আমি একটুকু বুঝতে পারিনি। আমাকে বাকিটুকু বলার আগে সৌম্য রাগান্বিত স্বরে বলে, আরেকটাও কথা বলবি না। কাউকে শাস্তি দেওয়ার শিক্ষা মা আমাদের দেয়নি, তাই তোদের কোনো শাস্তি আমি দিব না।
তবে বনুর মতো ক্ষমা আমি করব না। আকাশ ভাইয়াকে আমি বাধাও দিব না। এবার এখান থেকে যা, আমাদের ধারের কাছেও আর আসবি না। সকাল দু হাতের মাঝে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদে। সৌম্য কথাগুলো বলে উল্টো ঘুরে যেতে গিয়েও থেমে গেল তার বাবাকে আরও অনেকটা কাছে দেখে। আসমানি নয়ন বাড়ির ভেতরে যেতে গিয়েও থেমে যায় সৌম্যের বাবাকে দেখতে পেয়ে। মুহূর্তে চোখে মুখে ক্রোধ জমা হয়। এই জানোয়ারকে সে ছাড়বে না। ভদ্রমহিলা সৌম্যের বাবার দিকে দু পা এগিয়ে আসে। এরপরে দাঁড়িয়ে গিয়ে ডান পা উঁচু করে পায়ের চটি খুলে ডান হাতে নেয়। দৃষ্টি সৌম্যের বাবার পানে রেখে দৃঢ় পায়ে এগিয়ে যায়। সৌম্য দৃষ্টি পড়ে আসমানি নয়নের ওপর। আসমানি নয়ন পায়ের চটি হাতে, এটা খেয়াল করেছে সে। আসমানি নয়নের মনোভাব বুঝতে পেরে সৌম্য বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে দ্রুত তার বাবার সামনে দাঁড়ায়। গ্রাম হাওয়ায় অনেক মানুষ এসে জড়ো হয়েছে তাদের উঠানের সামনে। সকলের সামনে নিজের বাবাকে এভাবে অপমানিত হওয়ার ব্যাপারটা সৌম্য কেন যেন মানতে পারল না। আসমানি নয়নের সামনে সৌম্যকে দেখে দাঁড়িয়ে যায়। বিরক্ত চোখে চেয়ে বলে, সামনের থেকে সরে দাঁড়াও সৌম্য। সৌম্য মৃদুস্বরে বলে, ওনাকে কিছু বলবেন না, উনি আমার বাবা। আসমানি নয়ন শক্ত গলায় বলে, আর তোমার কুলাঙ্গার বাপ, যারে ওই প্রথমে বিয়া করছিল, সে আমার বোন। সৌম্য মাথা নিচু করে ঠোক গিলল। পেছন থেকে সৌম্যের বাবা অনুতপ্ত স্বরে বলে, আপা, আমারে মাফ করে দিয়েন। সৌম্যের বাবার কথায় আসমানি নয়ন একটু হাসলো। এরপর চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে, আমি মাফ করবো? আমারে তোর জ্যোৎস্না মনে হয়? একটু থেমে বলে, আচ্ছা যা, তোরে আমি মাফ করতাছি। আমার বোনের প্রাণ ফিরাই দে। যা আমার বোনের আন, যা আমার বোনেরে আন। যদি আনতেন পারস তাইলে মাফ করতাছি। মানুষ মইরা আইসা মাফ চাইতে লজ্জা লাগে না তোদের? সৌম্যের বাবা মাথা নিচু করে রইল। সৌম্য আসমানি নয়নের দিকে চেয়ে বলে, উনি আমার মাকে মারেননি। আসমানি নয়ন সৌম্যের কথায় রেগে যায়। বা হাতে সৌম্যের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোমার মায়েরে তোমার কুলাঙ্গার বাপই মারছে। জ্যোৎস্না আমাগো সবার কলিজা ছিল। তোমার বাপের জন্য সে পরিবার হারাইছে। বিনিময়ে তোমার বাপ কি দিছিল? আমার বোনেরে জীবন্ত লাশ বানাইয়া দিছিল। 7 দিনের মাথায় আমার বোন ঘুমের ঘোরে কি খুশিতে মরছে, নাকি তোমার এই বাপ আমার বোনটারে তিলে তিলে মারছে? জানো না তুমি? কথাগুলো বলে থামে আসমানি নয়ন। কথা বেঁধে আসছে। ঠোক গিলে ধরা গলায় বলে, আমি জ্যোৎস্নারে কোনো দিন সামান্য রান্নার জন্য রান্নাঘরে পাঠাইনি। আমার সেই বোনটা এই গ্রামে আইসা কত কষ্ট করছে। বিনিময়ে তোমার বাপ আমার বোনটারে একটু ভালোবাসা দিতে পারলো না। সৌম্য, মাইরা ফালাইছে আমার বোনেরে। কথাগুলো বলতে গিয়ে আসমানি নয়নের চোখ ভরে ওঠে। মাথা নিচু করে নেয়। সৌম্যের চোখের কোণে বিন্দু বিন্দু জলকণা। তার মায়ের কষ্ট তার চেয়ে বেশি আর কেউ দেখেনি। কিন্তু বাবাকে মাইলে কি তার মা আসবে? আসমানি নয়ন হাতের চটি ছুঁড়ে ফেলে বলে, আমারে থামাইয়া কি করব? তুমি কি করবা? উপরে একজন আছে, সে একদিন ঠিক বিচার করব। কথাটা বলে আসমানি নয়ন ডান দিকে কয়েক পা হেঁটে গিয়ে দাঁড়ায়। চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পাশ থেকে একজন মহিলা অবাক হয়ে বলে, জ্যোৎস্না আপা তোমার বোন ছিল আসমানি আপা? কারো কণ্ঠ পেয়ে আসমানি নয়ন দ্রুত শাড়ির আঁচল দিয়ে ভেজা চোখ জোড়া মুছল। এরপর একটু হেসে বলে, আমার ছোট বোন খুব আদরের ছিল। ভদ্রমহিলা মলিন গলায় বলে, জ্যোৎস্না আপা তার ভাই বোনের কথা বলে সব সময় অনেক কাঁদতো জানো। আর সৌম্যর বাপ আরেকটা বিয়ে করছে জানার পর আরও অনেক কাঁদতো। আমি অনেক কইছিলাম যে তোমার বাপের বাড়িতে জানাও, কিন্তু জ্যোৎস্না আপা কইতো আমার বাপের বাড়ির সবাই সৌম্যর বাপের খোঁজ পাইলে ওরে বাঁচতে দিবে না। জ্যোৎস্না আপা সৌম্যর বাপরে মেলা ভালোবাসতো,
কিন্তু বেচারি সৌম্যর বাপের জন্যই মরে গেল। আসমানি নয়ন বহু কষ্টে কান্না গিলে নিল। অতঃপর মহিলাটিকে যাচ্ছি বলে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে যায়। সৌম্য সময় নিয়ে নিজেকে সামলালো। এরপর উল্টো ঘুরে তার বাবার উদ্দেশ্যে বলে, এখান থেকে যাও। তোমার দুজন ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে ভালো থাকো। আর আমার বোনের সামনে আর কখনো এসো না। এটুকু বলে সৌম্য থামে। মাথা উঁচু করে তার বাবার ঝাপসা চোখ জোড়া দেখে সৌম্য বিদ্রুপ হাসলো। অতঃপর বলে, ভাগ্যিস আল্লাহ আমাকে আর আমার বোনকে তোমার মতো অমানুষ না বানিয়ে মায়ের মতো ভালো মানুষ বানিয়েছে। নয়তো তোমার মতো বাবাদের বাঁচিয়ে রেখে বাকি বাবাদের দুর্নাম হতে দিতাম না। কথাটা বলে সৌম্য উল্টো ঘুরে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে, আমার আর বনুর বাবা মা কেউ বেঁচে নেই। তাই দয়া করে আমার বাবার রূপ নিয়ে আমাদের সামনে এসে আমাদের ভোলানোর চেষ্টা করব না। আমি শাস্তি দিতে অপারগ হলেও ক্ষমা করি না। কথাটা বলে সৌম্য আর এক সেকেন্ডও এখানে দাঁড়ালো না। ইরার হাত শক্ত করে ধরে দ্রুত পায়ে বাড়ি ভেতরে চলে গেল। সৌম্যর বাবার ঝাপসা চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। সে সত্যি বাবা হিসেবে খুব খারাপ করেছে, তার ক্ষমা হয় না। সৌম্যর মায়ের মুখটাও আজ খুব করে চোখের সামনে ভাসলো। সন্ধ্যাকে দূর থেকে একবার দেখেছিল, আর দেখলো না। লোকটি মাথা নিচু করে দাঁড়িয়েই রইল। বায়না এতক্ষণ ঘটে যাওয়া প্রতিটি ঘটনা নীরব দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখল। সকালের বাবাকে সে চেনে। লোকটিকে তার কেমন যেন মেরুদণ্ডহীন মনে হয়। তবে সে সকালের ফ্যামিলি নিয়ে কখনো কথা বলেনি। আজও সকালের বাবার দিকে এগোলো না, নিজেকে শক্ত করল। এরপর তার পাশে দাঁড়িয়ে ফোপানো সকালের হাত শক্ত করে ধরে সকালদের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। সকাল ঢোক গিলল। ডান হাতে বায়ানের হাত ধরে কান্নামাখা গলায় বলে, বায়ান, আমার কথা শুনো। বায়ান, বিশ্বাস করো, আমি এসব আমার মায়ের কথাই করতাম। বায়ান। বায়ান সকালের কথা কানে নিল না। দ্রুত পায়ে হাঁটতে থাকে। সকাল বায়ানের পায়ের সাথে পা মেলাতে পারে না, তবু বায়ানের সাথে এগোয় আর বলে, বায়ান প্লিজ, আমার কথা শুনো বায়ান। বায়ান একবারও তাকালো না সকালের দিকে। গ্রামের মানুষ সব সকালের দিকে তাকিয়ে ছিছি করছে। গ্রামের সামান্য ঘটনাকে মানুষ অনেক বড় করে দেখে। সেখানে সকালকে এভাবে একজন ছেলের হাত ধরার সাথে সকালের এরকম অবস্থায় কেউ ভালো চোখে দেখছে না। বায়ান সকালদের বাড়ির উঠানের কাছাকাছি আসলে সকালের মা বায়ানকে দেখে খুশি হয়। বায়ান মাঝে মাঝে তাদের এখানে আসতো সকালের সাথে। বায়ানের সাথে তার মেয়ের খুব তাড়াতাড়ি বিয়েও হবে, কথাবার্তা ঠিকও হয়ে আছে। কিন্তু তিনি বায়ানকে দেখে যতটা না খুশি হলো, তার চেয়ে বেশি অবাক হলো সকালকে এভাবে টানতে টানতে আনতে দেখে। ভাবনার মাঝে বায়ান সকালকে টেনে সকালের মায়ের দিকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, আপনার মেয়েকে দিয়ে গেলাম। আমার মা আমি কেউই আপনাদের মতো লো মেন্টালিটির মানুষ না। তাই আপনার মেয়ে আপনার জন্য নয়। সকালের মা সকালকে আঁকড়ে ধরে অবাক হয়ে বলে, বুঝলাম না তোমার কথা। আমার মেয়ে কি করেছে? আমি কি করেছি? বায়ান রেগে বলে, কি করেছেন সেটা আপনিও জানেন, আপনার মেয়েও জানে। আর না বোঝার মতো তো কিছু বলিনি। আপনার মেয়েকে আমি বিয়ে করছি না, বুঝছেন? বায়ানের কথা শুনে সকালের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সকালের মা বিস্ময় কণ্ঠে বলে, কি কো বাবা, গ্রামের প্রায় সবাই জানে আমার মেয়ে তোমার সাথে বিয়ে ঠিক। বায়ান রেগে বলে, তো এবার সবাইকে জানিয়ে দিন আপনার মা মেয়ের ডাইনিগিরির জন্য সেই বিয়ে ভেঙে গিয়েছে। বায়ানের কথায় সকালের মা বাকরুদ্ধ হয়ে তাকায়। বায়ান কথাটি বলে উল্টো ঘুরে দু পা এগুলে সকাল দৌড়ে এসে বায়ানকে সাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে, বায়ান, আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে যেও না। আমি আকাশ স্যারকে বিয়ের কথাটা সন্ধ্যাকে কষ্ট দেওয়ার জন্য বলেছিলাম। আমি সত্যি তোমাকে ভালোবাসি বায়ান। বায়ান চোখ বুজে নেয়। ঢোক গিল ছেলেটা। অতঃপর শক্ত গলায় বলে, এমন নোংরা মনের মানুষকে আমি কখনোই আমার বউ বানাবো না। সকাল মাথা উঁচু করে বায়ানের দিকে তাকায়। বায়ান চোখ মেলে তাকালে সকালের দিকে দৃষ্টি পড়লে দেখলো সকালের ফর্সা টকটকে লাল হয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে। বায়ানের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরল। দ্রুত চোখ সরিয়ে নেয় সকালের থেকে। সকাল আবারও কাঁদতে কাঁদতে বলে, আমি ভালো হয়ে গেছি বায়ান। আমি আর খারাপ কিছু করব না। বিশ্বাস করো, আমাকে রেখে যেও না বায়ান। আমি তোমাকে ছাড়া মরে যাব।
কথাগুলো বলতে বলতে বায়ানের বুকে মুখ ঠেকিয়ে দেয়। বায়ানের বুকে চিনচিন ব্যথা হলো। সামনে তাকালে সকালের বাবাকে চোখে পড়ল। ঢোক গেলে নিজেকে শক্ত করে সকালকে টেনে তার থেকে ছাড়িয়ে নেয়। কোনো কথা না বলে বড় বড় পা ফেলে সকালের বাবার পাশ কাটিয়ে চলে যায়। পেছন থেকে সকালের কান্নার আওয়াজ ভেসে আসছে। বায়ান দাঁড়ালো না, এগিয়ে গেল। ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডলে স্বাভাবিক করে নেয় একবার। সকাল কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছে। মেয়ের কান্নায় সকালের মা বাবা দুজনেই বোবা চোখে মেয়ের দিকে চেয়ে রইল। চোখের কোণে জলকণা চিকচিক করছে দুজনের। ঘরে এসে আকাশ সন্ধ্যাকে কোলে থেকে নামিয়ে দিয়ে যতবার ঘর থেকে বেরোতে চেয়েছে সন্ধ্যা আটকে দিয়েছে। আকাশ চোখ বুজে নিজেকে শান্ত করে, গম্ভীর গলায় বলে, চুপচাপ এই ঘরে বসে থাকো। কথাটা বলে ঘর থেকে বেরোতে নিলে সন্ধ্যা দ্রুত এগিয়ে এসে দু হাতে আকাশকে জাপটে ধরে। আকাশ চোখ বুঝল, কি যে রাগ লাগছে। তাকে আটকানোর কত ফন্দি তার বউয়ের। আকাশ দাঁত কিরমির করে বলে, রাতে তোমার ভালোবাসা টেস্ট করবো সন্ধ্যামালতি, এখন আমায় ছাড়ো। রাতে সত্যি সত্যি তোমার বেয়াদব বোনের থাপ্পড় ঘুরে এসে তোমার গালেই পড়বে। সন্ধ্যা ঢোক গিলল, কিন্তু আকাশকে ছাড়ল না। আকাশ সন্ধ্যাকে জোর করে টেনে তার থেকে সরিয়ে দেয়। আবারও এক পা বাড়ালে সন্ধ্যা পেছন থেকে আবারও দু হাতে আকাশের শার্ট টেনে ধরে। আকাশ এবার রেখে উল্টো ঘুরে ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে ধমকে বলে, কখন থেকে ভালো করে বলছে, কথা কানে যায় না কেন তোমার? মার খাবে? সন্ধ্যা কেঁপে ওঠে, চোখ জোড়া টলমল করে ওঠে। সন্ধ্যার চোখে চোখ পড়লে আকাশ সন্ধ্যার গাল ছেড়ে দেয়। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আকাশ নিজেকে শান্ত করলো। বউটাকে কিছু বলাও যায় না, শুধু কাঁধে আর শুধু কাঁধে। আকাশ দু হাতে সন্ধ্যার গাল আগলে নিয়ে নরম স্বরে বলে, কি হচ্ছে সোনা বউ, কাঁদছো কেন? সন্ধ্যার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। আকাশ বিচলিত হয়। সন্ধ্যার দু গালে দুটো চুমুক খেয়ে আগের চেয়েও নরম স্বরে বলে, আমার সোনা বউ, তুমি কাঁদছো কেন বউ? কি অপরাধ করলে তাকে শাস্তি দিতে হয়, এটাও একটি গুণ, জানো না তুমি? সন্ধ্যা দু হাতে আকাশকে জড়িয়ে ধরে আকাশের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। আকাশ জড়িয়ে নিল সন্ধ্যাকে, মাথায় দুটো চুমু আঁকে। পকেট থেকে ফোন বের করে মৃদুস্বরে বলে, কান্না অফ করো সন্ধ্যামালতি, কি বলতে চাও শুনছি আমি। এই যে ফোন নাও। সন্ধ্যা আকাশকে ছেড়ে দু হাতে মুখ মুছে নেয়। এরপর আকাশের হাত থেকে ফোন নিয়ে কিছু টাইপ করে আকাশের দিকে ফোন বাড়িয়ে দেয়। আকাশ লেখাটি পড়ে, যারা জন্ম থেকে বোবা হয় তারা জন্ম থেকেই সেভাবে নিজেকে মানিয়ে নেয়, কিন্তু জন্মের পর অনেকদিন কথা বলার পর হঠাৎ কোনো একদিন থেকে বোবাদের মতো জীবনযাপন করতে ভীষণ কষ্ট হয়। আমি চাই না সকাল সেই কষ্টটা পাক। আমি জানি আপনারা বলবেন সকাল আমার শত্রু। আমি চাই না আমার শত্রুর সাথেও এতটা নির্মম ঘটনা ঘটুক। আপনি সকালের সাথে কিছু করবেন না বলুন। লেখাটি পড়ে আকাশ চোখ বুঝল। রাগ লাগছে তার, এত ভালো বউ হজম হচ্ছে না। ডান হাত তুলে ঘাড় ডলল 12-2। এরপর হঠাৎই চোখ মেলে বা হাতে সন্ধ্যাকে টেনে তার সাথে জড়িয়ে ধরে। সন্ধ্যা কিছু বোঝার আগে আকাশ সন্ধ্যার বাম গালে কামড়ে দেয়। সন্ধ্যা ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নেয়। প্রায় 2 মিনিট পর সন্ধ্যার গাল ছেড়ে আকাশ সন্ধ্যার দিকে তাকায়। ব্যথায় সন্ধ্যার চোখে পানি জমেছে। আকাশ সন্ধ্যার গালে হালকা জখম হওয়া স্থানটায় ডান হাতের বুড়ো আঙ্গুল রেখে সন্ধ্যার চোখের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, আমাকে তোমার মতো এত ভালো ভাবার দরকার নেই বউ, আর না তো আমি ভালো হতে চাই। তুমি এসব ভাবনা বাদ দাও। সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। আকাশ ভ্রু কুঁচকে বলে, আবার কি? তোমার বাবা বোন ওরা তো কি আপন ভাবে না, তাদের কথা তো ভাবতে হবে কেন তোমার? সন্ধ্যার নাক টেনে ইশারায় বোঝায়। ওরা না ভাবলেও আমি ওদের আপন ভাবি। আকাশ শীতল দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। ডান হাত সন্ধ্যার গলায় রেখে মৃদুস্বরে বলে, তোমার কণ্ঠস্বর কেড়ে নেওয়া মানুষকে ছেড়ে দিতে বলছো? তুমি ভাবো না তোমার এই বেয়াদব বোনের জন্য আমি আমার সন্ধ্যামালতির কণ্ঠ শুনতে পাইনি কখনো। আকাশের কণ্ঠ ভীষণ অসহায় শোনালো। কণ্ঠে মিশে রইল তীব্র আফসোস। সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে, মাথা নিচু করে নেয়। তার ভীষণ খারাপ লাগে। আর 5 জন স্বামীর মতো আকাশ তার বউয়ের কণ্ঠ শুনতে পায় না বলে। আকাশ তাকে বিয়ে না করলে নিশ্চয়ই এক নিখুঁত বউ পেত, আর আকাশের এই আফসোসও হতো না। সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশকে ঠেলে সরিয়ে দিতে চাইলে আকাশ সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরে। ডান হাতে সন্ধ্যার গালে হাত রেখে মৃদুস্বরে বলে, কাঁদছো কেন বউ? সন্ধ্যার চোখ মেলে আকাশের দিকে তাকায়। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আকাশ চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা আজ একটা অদ্ভুত কাজ করলো। ঠোঁট নাড়িয়ে কয়েকটি কথা বোঝালো আকাশকে। আমি কথা বলতে চাই।
আকাশ সন্ধ্যার ঠোঁটজোড়ার দিকে চেয়ে রইল। সন্ধ্যার কথাগুলো বুঝতে পেরে সন্ধ্যার কান্না বেচা চোখের দিকে তাকায়। আকাশের বুকটা ভার হয়। তার বইয়ের এই ইচ্ছে যদি সে পূরণ করতে পারত, তবে এই পৃথিবীর সবচেয়ে খুশি হয়তো সেই হতো, কিন্তু সে পারবে না। আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বলে, সম্ভব না সন্ধ্যামালতী, তোমার এই আবদার রাখতে পারবো না। আকাশের উত্তর শুনে সন্ধ্যা দু চোখ বেয়ে জল গড়ায়। আকাশ শক্ত করে সন্ধ্যাকে জড়িয়ে ধরল। তার সন্ধ্যা মালতী কষ্ট পায় কথা বলতে না পেরে, কিন্তু সে কি করবে? সে তো তার সন্ধ্যা মালতীকে হারাতে পারবে না। তার যে সন্ধ্যা মালতীকে ছাড়া চলে না। সে কিভাবে তার সন্ধ্যা মালতীর জীবনের রিস্ক নেবে? বিড়বিড় করে। তোমার সব আবদার আমি পূরণ করে দেবো সন্ধ্যামালতী, শুধু এটা ছাড়া। সন্ধ্যা ফুপিয়ে ওঠে। তার দম বন্ধ লাগে কথা না বলতে পেরে। কেউ বোঝে না তাকে। সন্ধ্যা ঠেলে আকাশকে তার থেকে সরিয়ে দিতে চায়। আকাশ ছাড়ল না। অসহায় চোখে তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা কান্নামাখা চোখে আকাশের দিকে তাকায়, আবারও ঠোঁট নাড়িয়ে বোঝায়, আমি কথা বলতে চাই, প্লিজ। আকাশের কষ্ট হয়। তার সন্ধ্যা মালতীর আবদার ফেরাতে তার ভীষণ কষ্ট হয়, কিন্তু সে যে নিরুপায়। আকাশের চোখ দুটো লাল হয়ে আছে। ভীষণ অসহায় দৃষ্টিতে সন্ধ্যার কান্নামাখা মুখের দিকে চেয়ে ঢোক গিলল কয়েকবার। এরপর সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকায়, সাথে সন্ধ্যা ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া ঠেকিয়ে চোখ বুজে বিড়বিড় করে, সরি শোনাবো, এক্সট্রিমলি সরি। আকাশের উত্তরে সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। সে সত্যি কখনো তার আকাশকে নিজের কণ্ঠ শোনাতে পারবে না। কথাটা ভেবে সন্ধ্যার দম বন্ধ লাগলো। সৌম্য ভেতরে এসে সোফার সাথে হেলান দিয়ে মেঝেতে বসলো। ডান পা উঁচু করে রেখে ডান হাঁটুর উপরে মেরে রাখে। ইরা ধীরে ধীরে সৌম্যের পাশে বসে, মৃদুস্বরে ডাকে, সৌম্য। ইরার কণ্ঠে সৌম্য ঘাড় ঘুরিয়ে একবার ইরার দিকে তাকায়। সৌম্যের চোখ জোড়া টকটকে লাল। ইরা সৌম্যের চোখ দেখে ভয় পেল। ঢোক গিলল মেয়েটা। সে কিভাবে সান্ত্বনা দেবে, কি বলবে বুঝতে পারছে না। সৌম্য ডান হাত বাড়িয়ে ইরার হাত টেনে ইরাকে তার পাশ ঘেঁষে বসালো। এরপর ইরার কাঁধে মাথা রেখে চোখ বুজে নেয়। মিনিট দুই পর ভারী গলায় বলে, মায়ের কথা খুব মনে পড়ছে ইরাবতী। সৌম্যর অসহায়ত্বে ঘেরা কথা শুনে ইরা চোখ জোড়া ভরে ওঠে। সৌম্য আবারও বলে, আমাদের গ্রামে থেকে আমার জীবনের আজকেই প্রথম বাজার থেকে মাছ কিনেছি। এটুকু বলে সৌম্য আবারও থামলো। ইরা অবাক হলো সৌম্যের কথায়। সৌম্য বলে, মাছ ধরা আমার নেশা ছিল। মা বেঁচে থাকতে এমন কোনো দিন ছিল না যে আমি বিলে নয়তো নদীতে মাছ মারতে যাইনি। মাঝে মাঝে ফিরতে রাত হলে নয়তো পড়া ফাঁকি দিয়ে মাছ মেরে বাড়ি ফিরলে মা লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসতো। বাবা এগিয়ে এসে মাকে আটকাতো, বলতো, আমার ছেলেকে মারার জন্য লাঠি উঠানোর সাহস কোথায় পেয়েছো? ও মাছ ধরে এনেছে, একটু পরে ঠিকই তো মাছ কাটতে বসে যাবে, এখন ওকে মারছো কেন? কথাগুলো বলে সৌম্য একটু হাসলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সেই হাসি, মিলিয়ে গেল। ঠোক গিলে বলে, কিন্তু মা মারা যাওয়ার পর আর মাছ মারার সময় পাইনি। তবুও মাঝে মাঝে যেতাম পেটের দায়ে। রাত 12টার পর বাড়িতে ফিরলেও মা আর আসতো না লাঠি নিয়ে তাড়া করতে। বাবাও আর খোঁজ নিত না। পড়ার টেবিলে না বসলে মা আগে কানের কাছে এসে কানের 12টা বাজিয়ে দিত। আমি রেগে বলতাম, তোমার জ্ঞান জ্ঞান না করলে কি দিন যায় না? আমার কথা শুনে মা আমাকে আরও কয়েকটা ধমক দিত। কখনো কখনো কান টেনে দিত আচ্ছা মতো। অথচ কয়েকদিনের ব্যবধানে আমি একবারও পড়ার টেবিলে না বসলে মা এসে আর কানের কাছে ক্যান ক্যান করতো না, কোনো কথাই বলতো না। বোনও কত কেঁদেছে, কত ডেকেছে, আমি মাকে কত ডেকেছি, অথচ মা একটাবারও আমাদের একটুখানি দেখা দিতেও আসেনি, আজও আসেনি। সৌম্যের গলা বেঁধে আসে। ইরার চোখ জোড়া টলমল করে ওঠে। তার ভীষণ কান্না পাচ্ছে। সৌম্য কখনো তাকে নিজেকে একটুও প্রকাশ করেনি। ইরা জানে সৌম্য ভীষণ চাপা, কিন্তু আজ সৌম্যের এই ক্ষতগুলো শুনে তার বুক ভেঙে আসছে। সৌম্য নিজেকে সামনে ভাঙা গলায় বলে, তুই আমার জীবনে আসার আগে আমার দুটো পৃথিবী ছিল, আমার মা আর বনু, যাদের একজন চিরতরে হারিয়ে গেছে। হঠাৎ তুই জীবনে এলি হারিয়ে যাওয়ার জন্য। তোর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার বাঁচার পথগুলো আরও কঠিন হয়ে গিয়েছিল, কারণ আমি জানতাম তুই আমার না। জীবনের প্রতি বিতৃষ্ণা এসেছিল, কিন্তু আমাকে বাঁচতে হতো। আমার বনুর চেয়ে আমি ছাড়া কেউ ছিল না।
এতটুকু বলে সৌম্য ঢোক গিলল। এরপর বলে, মায়ের মতো করে তোরা যেন কখনো কেউ হারিয়ে যাস না ইরাবতী। ইরার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, নাক টেনে বলে, ছোট ফুপি অনেক ভালো ছিল তাই না সৌম্য? সৌম্য ঢোক গিলে মলিন হেসে বলে, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকি, আর মা মানুষকে ক্ষমা করার জন্য মুখিয়ে থাকতো। কিছু দূরে আসমানি নোয়ান দাঁড়িয়ে ছিল। সৌম্যের বলা কথাগুলো শুনে ভদ্রমহিলা কিছুক্ষণ পরপর শাড়ির আঁচলে চোখ মুছতে থাকে। তার ছোট বোন তো অনেক আগেই হারিয়ে গিয়েছে, অথচ এই ছেলে মেয়ে দুটো কতই না কষ্ট করেছে। এসব ভাবলে আসমানি নোয়ানের দম বন্ধ লাগে। কষ্টটা তখন কয়েকশো গুণ বেড়ে যায় যখন মনে হয় এই ছেলে মেয়ে দুটোর বিতৃষ্ণায় ঘেরা জীবনটাকে নরক বানাতে তার স্বামী আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল। আসমানি নোয়ান আর এখানে দাঁড়ালেন না, দ্রুত পায়ে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে জানালার পাশে দাঁড়ায়, দু হাতে গ্রিলে রেখে মাথা গ্রিলে ঠেকিয়ে চোখ বুজে নেয়। তাদের খুব সুন্দর একটি পরিবার ছিল। মা মারা যাওয়ার পর বাবা, বড় ভাইজান তাদের 3 বোনকে একটুও মায়ের অভাব বুঝতে দেয়নি। কত সুন্দর পরিবার ছিল তাদের। হঠাৎ একদিন জ্যোৎস্না পালিয়ে গেল, আর সেদিন থেকে তাদের জীবন এলোমেলো হয়ে গেল। বাবা মারা গেল, ভাইজানের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। কতগুলো বছর এভাবেই পার হয়ে গেল। হঠাৎ একদিন খোঁজ পেল তার ছোট বোনের এক মেয়ে আছে। সে ছুটে গেল মেয়েটির কাছে, গিয়ে খবর পেল ছোট বোন আরও অনেক বছর আগে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে গিয়েছে। বোনের মেয়েকে ছেলের বউ করে আনলো, ভাবলো এবার হয়তো একটুখানি সুখ মিলবে, কিন্তু হলো না। সেখানেও শান্তি মিলল না। তার ঘরে বসে তার স্বামী ছেলে মেয়ে দুটোকে কতভাবে মারতে চাইল। তার বোনের ছেলে মেয়ে বাঁচলেও কতগুলো নির্দোষ মানুষ ঝরে গেল। তার ভাই যেন আর রইল না। সবশেষে তার স্বামী নিজেও ওপারে চলে গেল। মাঝে 1 বছরে আকাশের বাবা কতবার অসুস্থ হয়েছে, সে কখনো কখনো এগিয়ে গিয়েছে, আবার কখনো এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছে, আবার কখনো চুপচাপ নিজেকে বেঁধে দাঁড়িয়ে থেকেছে। কিন্তু শেষবার অসুস্থ হয়ে একেবারে ওপারে চলে গেল। যদি সে বুঝতো আকাশের বাবা সেদিন মারা যাবে, তবে সে হয়তো আরও আগে ভাগিয়ে এগিয়ে যেত। কিন্তু সে তো বুঝতে দেরি করে ফেলেছে। সে বুঝতে পেরে এগিয়ে গেলে সেই মৃত মানুষগুলোকেই বাকি জবাব দিত। তার স্বামী তাদের মেরেছে, আর সে তার স্বামীকে বারবার বাঁচিয়েছে। এর চেয়ে এটাই ভালো হয়েছে সে না বুঝে দাঁড়িয়েছিল। একটু পর আবারও উঠে দাঁড়াবে ভেবে সে এগোয়নি। ভেবেছিল লোকটা আবারও কখনো তাকে ডাকবে। সে পাশে না বসলেও দূর থেকে একবার তার স্বামীকে দেখবে, একবার সেই ডাক শুনবে। কিন্তু এইসব তো অন্যায় হয়ে যাচ্ছিল। এজন্য হয়তো আল্লাহ নিজেই লোকটিকে নিয়ে নিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে আসমানি নলের বদ্ধ চোখের পাতা বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে আর শক্ত থাকতে পারে না। কতগুলো আপন মানুষ চোখের সামনে থেকে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আজকাল তার ভীষণ ক্লান্ত লাগে, কেন যেন আর বাঁচতে ইচ্ছে করে না। মনে হয় তার ছেলে মেয়েদের তো গতি হয়েছে, এবার আল্লাহ তাকে ছুটি দিয়ে দিক। সন্ধ্যার পর পর ইরার মা ইরার 3 জন কাজিনকে নিয়ে সৌম্যদের গ্রামে এসেছে। ইরার কাজিন 2 জন মেয়ে আর 1 জন ছেলে, যার নাম ইহাব। সৌম্য আবারও বাজারে যাবে, সে জানতো না ইরার মায়েরা আসবে। হঠাৎ করে এসেছে। বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে উঠানে আসে। পিছু পিছু ইরা আসলে সৌম্য দাঁড়িয়ে গিয়ে বলে, ভেতরে যা। ইরা বলে, কেন? সৌম্য উঠানে বসে সবার দিকে তাকালো। কাউকে নিয়ে তার সমস্যা নয়, কিন্তু ওই ইহাব ছেলেটাকে তার পছন্দ হচ্ছে না। আসার পর থেকে কয়েকশো বার যে ইরার পিছে ঘুরঘুর করেছে, আর ইরাও সায় দিয়েছে। সৌম্য বলতেও পারছে না, সইতেও পারছে না। কিন্তু এখানে ইরা থাকলে ওই ছেলে পারলে ইরার কোলে উঠে বসবে। সৌম্য এবার না পেরে বলে, ইহাব ছেলেটাকে আমার ভালো লাগছে না, তুই ওর থেকে দূরে থাক। আমার রাগ উঠছে, মেহমান বলে অনেকবার কন্ট্রোল করেছি। ইরা বিস্ময় দৃষ্টিতে তাকায়, হঠাৎ ফিক করে হেসে বলে, আরে ও আমার নিজের ভাইয়ের চেয়েও আপন, তাছাড়া আমি ওর চেয়ে অনেক বড়। তুই কি পাগল? কী সব ভেবে ভেবে বসে আছিস? সৌম্য বিরক্ত কণ্ঠে বলে, যা ভাবার ভাবছি, তুই ওর থেকে দূরে থাক। তখনই আসমানি নন এগিয়ে এসে বলে, আব্বা তুমি এখনো যায় না। সৌম্য মৃদুস্বরে বলে, জি যাচ্ছি। এরপর সৌম্য বাইরের দিকে যায়। আসমানি নয়ন ইরার হাত ধরে ডান দিকে যায়, যেখানে সবাই বসে আছে।
সৌম্য একটু পর পর পিছু ফিরে দেখছে। ইরাকে আবারও ওই ছেলের দিকে যেতে দেখে রাগ হলো। সে বুঝতে পারছে ওরা ভাই বোন ভাবে একে অপরকে, তবুও নিজের তো নয়। সৌম্যর হিসাব আকাশ ও ইরার কাজিন, কিন্তু ইরা আকাশের সাথে কত ডিস্টেন্স রাখে, আর ওই ছেলেটার সাথে 1 ইঞ্চিও ডিস্টেন্স রাখছে না, যেটা সে একদমই নিতে পারছে না। ইরা ঘাড় ঘুরিয়ে সৌম্যের অবস্থা দেখে একটু হাসলো। ভালোই লাগলো সৌম্যের এই কাজ। ওদিকে সৌম্য ঘাড় ঘুরিয়ে ইরা আর ইহাবের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে সামনে আকাশের সাথে ধাক্কা খায়। সৌম্য দ্রুত সামনে ফিরলে আকাশকে দেখলো। আকাশ ভ্রুকুচকে বলে, বাড়ি বউ রেখে যেতে ইচ্ছে করছে না? সৌম্য বিরক্ত চোখে তাকায়, কিছু একটা ভেবে বলে, বউ না বনু, বনুর জন্য চিন্তা হচ্ছে। ইরার একটা ছেলে কাজিন এসেছে, ও শুধু বনুর দিকে নজর দিচ্ছে, তাই টেনশন হচ্ছিল আর কি। আকাশ সিরিয়াস হয়ে বলে। সিরিয়াসলি? সৌম্য মনে মনে হেসে উপরে থেকে গম্ভীর গলায় বলে, আমার তো তাই মনে হলো। আকাশ সৌম্যকে পাশ কাটিয়ে দ্রুত উঠানের দিকে এগিয়ে গেল। সৌম্য প্রফুল্ল মনে এগিয়ে গেল বাজারের দিকে। সে তো থাপ্পড় মারতে পারছে না। আকাশ ভাইয়া ছেলেটাকে 2-1টা থাপ্পড় দিবে। সৌম্যর ভালো ছাড়া খারাপ লাগবে না। আকাশ উঠানে এসে আশেপাশে তাকিয়ে দেখলো সন্ধ্যা এখানে আছে কিনা। দেখতে না পেয়ে বুঝলো সন্ধ্যা বাড়ির ভেতরে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহাবের পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে, নাম কি তোমার? ইহাব ফোনে মগ্ন ছিল। পাশে কারো কণ্ঠ পেয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশকে সালাম দেয়, অতঃপর তার নাম বলে। আকাশ সালামের উত্তর নেয়। ইহাবের পা থেকে মাথা পর্যন্ত দেখলো আকাশ। এই ছেলে তো তার চেয়ে অনেক ছোট, কিন্তু তার বউয়ের চেয়ে বড় মনে হচ্ছে। অতঃপর ইহাবের উদ্দেশ্যে বলে, ইহাব, তোমাকে আমার সুবিধা লাগছে না। কথাটা শুনে ইহাব থতমত খেয়ে তাকায়। আকাশের দৃষ্টি দেখে বেচারা দেনামোনা করছিল। এখন আকাশের এই কথায় ছেলেটা 2 হাতে একবার শার্টের কলার টানে তো আরেকবার শার্টের নিচ দিকে টানে। অতঃপর বলে, কেন ভাইয়া? আকাশ একটি চেয়ার টেনে বসে, ডান পা বাঁ পায়ের উপরে তুলে রাখে, ডান হাতে ডান হাঁটু বরাবর সোজা করে রেখে বলে, গার্লফ্রেন্ড আছে? ইহাব ঢোক গিলল। এটা ইরা আপুর বড় কাজিন, তার ব্যাপারে এভাবে খোঁজ নিচ্ছে কেন? ভাবতে রেখে মিনমিন করে বলে, নেই ভাইয়া। আকাশ সাথে সাথে বলে, তাহলে তো প্রবলেম। আকাশের কথায় ইহাব চোখ বড় বড় করে তাকায়। গার্লফ্রেন্ড না থাকলে সবাই ভদ্র বলে, আর এদিকে তার গার্লফ্রেন্ড না থাকায় আকাশ এটাকে প্রবলেম বলছে। ইহাব এমন কথা এই প্রথম শুনল। আকাশ আবারও বলে, তোমার পছন্দের মেয়ে আছে? ইহাব আবারও মিনমিন করে বলে, নেই ভাইয়া। আকাশ চেয়ারে সামান্য গা এলিয়ে দিয়ে বলে, আচ্ছা, দূরে থাকবে। ইহাব ভ্রুকুচকে বলে, কার থেকে দূরে থাকবো ভাইয়া? আকাশ রেগে তাকালে ইহাব মাথা চুলকে অবুঝ গলায় বলে, জি ভাইয়া, দূরে থাকবো। প্রায় 1 ঘন্টা পেরিয়েছে। আকাশ উঠানের একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে খুব সিরিয়াসভাবে। ইরা বাড়ির ভেতরে গিয়েছিল। মাত্র বেরিয়ে এসে দেখলো তার 2জন কাজিন একপাশে দাঁড়িয়ে আছে। ইরা তাদের দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে পেছন থেকে ডাকতে গিয়ে থেমে যায় দুজনের কথোপকথনে। একজন বলছে, অপরজন বলে। কথাগুলো শুধু ইরার কানে যায়নি, একটু দূরে দাঁড়ানো আকাশের কানেও গিয়েছে। ইরা আকাশ দুজনেই দুজনকে খেয়াল করতে একে অপরের দিকে তাকায়। দুজনে অস্বস্তিতে পড়ে যায়। যদিও তারা এখন একে অপরকে একদম নিজের ভাই বোন মনে করে, সেখানে এরকম কথা উঠলে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। আবারও ইরার কাজিনের কথা কানে আসে। এতক্ষণ আকাশ ততটা না রাগলেও এবারের কথায় আকাশ রেগে বোম হয়ে যায়। তার সন্ধ্যাবালতিকে নিয়ে উপহাস করার সাহস সে কাউকে দেয়নি। আর এই 2 দিনের মেয়েরা এসে তার সন্ধ্যাবালতিকে নিয়ে কথা বলছে। ফোন ডান হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে জ্বলন্ত চোখে তাকায় মেয়েগুলোর দিকে। টেনে যেতে নিলে পেছন থেকে আসমানি নোয়ান আকাশকে টেনে খানিকটা দূরে নিয়ে যায়। তিনি মেয়েগুলোর কথা শুরু থেকে না শুনলেও লাস্ট কথাগুলো শুনেছে আর বুঝেছে ও আকাশ রেগে গিয়েছে কেন। আকাশ দাঁতে দাঁত চেপে মায়ের উদ্দেশ্যে বলে, মা, আমায় ছাড়ো। আসমানি নোয়ান আকাশকে বোঝানোর স্বরে বলে, রাত হইয়া যাইব তো হাব্বা, রাগ কমাও। ওরা সৌম্যর বাড়ির মেহমান। এইখানে আইসা অপমানিত হয়ে গেলে সৌম্যর মান যাইব। মাঝে মাঝে পরিস্থিতি বোঝা লাগে আব্বা। আকাশ হঠাৎ চিৎকার করে বলে, বুঝবো না আমি পরিস্থিতি। কেমন সন্ধ্যামালা থেকে নিয়ে বাজে কথা বলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এমন বান্ধা আমি নই।
বেয়াদবগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবো একদম। আকাশের চিৎকারে উঠানে বসে সবাই আকাশের দিকে তাকায়। ইরার মা এগিয়ে এসে বলে, কি হয়েছে আসমানি? আসমানি নয়ন আকাশের দিকে তাকিয়ে শক্ত করে বলে, আকাশ, ঘরে যাও। আকাশ উঠানে পেতে রাখা একটি চেয়ারে জোরে সোরে লাথি বসায়। চেয়ারটি কয়েক হাত দূরত্বে গিয়ে পড়ে। আকাশ আর এখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে যেতে যেতে বিড়বিড়িয়ে বলে, বালের মেহমান, থাকবো না এখানে। ইরার মা ইহা অবুঝ নয়নে চেয়ে রইল। ইরার কাজিন দুটো বারবার ভীতি ঢোক গিলছে। আকাশ যে তাদের কথা শুনে নিয়েছে তারা তা বুঝেছে। এদিকে ইরা এগিয়ে এসে তার দুজন কাজিনের উদ্দেশ্যে শক্ত গলায় বলে, আমার স্বামীকে নিয়ে কি যেন বলেছিলি? মেয়ে দুটো ঢোক গিলল, বুঝলো ইরাও শুনে নিয়েছে তাদের কথা। ইরা এমনিতে ভালো হলেও রেগে গেলে তারা ভয় পায় ইরাকে। তারা জানে ইরা খুব জেদির সাথে তেজি। ইরা দুজনকে চুপ দেখে আবারও রাগান্বিত স্বরে বলে, কি হলো বল, কি বলেছিলি? মেয়ে দুটো কেঁপে ওঠে। ইরার আর সহ্য হলো না। তার থেকে ছোট ছোট মেয়ে হয়ে তার সম্মুখে নিয়ে এসব কমেন্ট করবে আর তার চুপ থাকবে? এমন কখনো হয়নি, আজও হলো না। ইরা চোখের পলকে ডান পাশের মেয়েটিকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ইরার কাজে সকলে হতবম্ব হয়ে যায়। ইরার মা অবাক হয়ে বলে, ইরা কি করছিস? ইরা শরীরে রাগে কাঁপছে। সৌম্য কয়েক হাত দূরে ছিল। উঠানে ইরাকে তার কাজিনকে এভাবে মারতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসেছে। হাতের বাজারের ব্যাগগুলো আগিনায় রেখে ইরার পাশে এসে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, কি হয়েছে ইরাবতী? যে মেয়েটি থাপ্পড় খেয়েছে সে মাথা নিচু করে আছে। পাশের মেয়েটি কেন যেন ভীষণ রাগ হলো। সৌম্যকে দেখে রাগটা আরও বাড়ল। নিজের ভয় আপাতত সরিয়ে রেখে ইরার দিকে চেয়ে বলে, এটুকু বলতে ইরা প্রথম মেয়েটির চেয়েও এই মেয়ের গায়ে জোরে থাপ্পড় মেরে দেয়। সৌম্য এতক্ষণ মেয়েটির কথা তবদা খেয়ে শুনছিল। হঠাৎ ইরা থাপ্পড়ে ধ্যান ভাঙে। ইরা আবারও তেড়ে যেতে নিলে সৌম্য ইরাকে টেনে পেছন দিকে সরিয়ে আনে। ইরা রাগে কাঁপতে কাঁপতে বলে, বেয়াদব তো, 200 বার জন্মালেও আমার স্বামীর মতো হতে পারবি না তোরা। আমিও দেখব কোন লাট সাহেবের সাথে তোদের বিয়ে হয়, জানোয়ার। সৌম্য ডান হাতে ইরার মুখ চেপে ধরে আসমানি ননের উদ্দেশ্যে বলে, মা, ওখানে বাজারের ব্যাগ রেখেছি, আমি ভেতরে যাচ্ছি। আসমানি নয়ন দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলেন, যাও আব্বা। সৌম্য আর এখানে দাঁড়ালো না। ইরাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল। ইরার মা ইহাব দুজনেই থমথমে মুখে চেয়ে আছে। এতক্ষণ এইখানে কি হলো সেসব হজম করতে পারছেন না। সৌম্য ইরাকে নিয়ে ঘরে এসে দরজা আটকে দেয়। ইরার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে ইরাবতী? ওরা আমাদের মেহমানদের সাথে এমন ব্যবহার করতে নেই, তুই জানিস না? ইরার মাথা নিচু। তার খারাপ লাগছে। সেই কখনো কল্পনা করেনি তার দিকে থেকে সৌম্যকে কেউ কথা শোনাবে। ওরা সৌম্যকে কত ছোট করে কথা বলেছে ভাবলে ইরার কান্না পাচ্ছে। ইরাকে চুপ দেখে সৌম্য ইরার কাঁধে হাত রেখে ডাকে, ইরাবতী। ইরা মাথা তুলে তাকায়, ডান হাত বাড়িয়ে সৌম্যের গালে রেখে বলে, আমার চোখে তুই ভীষণ সুন্দর সৌম্য। সৌম্য চুপচাপ চেয়ে রইল ইরার দিকে। ইরা আবারও বলে, তোর গায়ের রং আমার খুব পছন্দের। সৌম্য এবারেও চুপ থাকলো। আসলে ইরা একটু বেশিই ফর্সা। সেই তুলনায় সে শ্যামবর্ণের হলেও ইরার পাশে তাকে ভালোই কালো লাগে। সেই জায়গা থেকে মেয়ে দুটোর হয়তো ইরার পাশে তাকে পছন্দ হয়নি। সৌম্য সেসব ভাবনা চাপা দিল, মৃদু হেসে বলে, জানি, কিন্তু দিন শেষে এই কথাটাও সত্য। তুই চাঁদ, আমি বামন। তবে আমি ভাগ্যবান, বামন হয়েও চাঁদের ভালোবাসা পেয়েছি। আর চাঁদের ভালোবাসা যে এত নিখুঁত আর খাঁটি হয় তা আমি কখনো জানতাম না, যদি না ইরাবতী আমায় ভালোবাসতো। ইরার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, বলে, তুই নিজেকে কখনো ছোট করিস না সৌম্য, আমি এসব নিতে পারি না। সৌম্য ইরার জলে ভরা চোখের দিকে চেয়ে রইল। ইরা এগিয়ে এসে সৌম্যের বুকে মাথা রেখে ভাঙা গলায় বলে, একবার ভালোবাসি বলবি? সৌম্য ডান হাত ইরার মাথায় রেখে মৃদুস্বরে বলে, এটা তো বলার জিনিস নয় ইরাবতী। ইরা মাথা উঁচু করে সৌম্যের দিকে চেয়ে ধরা গলায় বলে, তবুও বল। সৌম্য বাঁ হাতে ইরার চোখ মুছে দিয়ে বলে, তার আগে বল, তুই কাঁদছিস কেন? ইরা নাক টেনে বলে, জানি না, তোকে ফিল করলেই আমার চোখ ভিজে যায়। সৌম্য বাকহীন হয়ে ইরার দিকে চেয়ে রইল। সৌম্য বুঝতে পারে না তার ঠিক কি বলা উচিত ইরার কথার বিপরীতে। ঠোক গিলে বলে, আমি তোকে ভালোবাসি, বলতে পারবো না ইরাবতী। তোর ভালোবাসার কাছে আমার ভালোবাসা এক সমুদ্রের পানির কাছেও এক ফোঁটা জলের মতো।
যেদিন তোকে তোর সমুদ্র সমান ভালোবাসার অর্ধেকটাও ভালোবাসতে পারবো সেদিন বলবো না হয়? কথাগুলো বলে সৌম্য সরে যেতে নিলে ইরা দু হাতে সুপের দুগাল ধরে টলমল চোখে চেয়ে আবদার করে। তবু একবার ভালোবাসি বল না সৌম্য। ইরার কাছে সৌম্য আর অবাক হয় না, শুধু মুগ্ধ হয়ে চেয়ে দেখে তার ইরাবতীকে, দেখে তাকে ঘিরে তার ইরাবতীর পাগলাপিগুলো। দু হাতে ইরার দু গাল আগলে নিয়ে ইরার চোখের দিকে তাকিয়ে কণ্ঠে আবেগ ঢেলে বলে, ভালোবাসি ইরাবতী, আরো অনেক বেশি ভালোবাসতে চাই তোকে। ইরার কান্না ভেজা মুখে হাসি ফুটলো। নয়ন ভরে সৌম্যকে দেখে। তার সৌম্যকে নিয়ে কেউ কিছু বললে তার শরীরে আগুন ধরে যায়। সে কখনো কারো মুখ থেকে তার সৌম্যকে নিয়ে একটা কটূক্তিও শুনতে চায় না। বিকালে সৌম্যর কিনে আনা মাছ কাটছিল সন্ধ্যা। বাইরে চিৎকার চেঁচামি শুনে উঠে এসে বাইরে গিয়ে থমথমে পরিবেশ দেখিয়ে সন্ধ্যা ভ্রুকুচকে তাকায়। মাছ রেখে হাত ধুয়ে আসতে সময় লেগেছে, তার মধ্যে সব ঠিকঠাক। মনে হলো আকাশ আর ইরার গলা পেয়েছে। আকাশ নয়নের দিকে এগোনোর আগে পেছন থেকে আকাশ সন্ধ্যার আসমানি নয়নের দিকে এগোনোর আগে পেছন থেকে আকাশ সন্ধ্যার হাত ধরে টেনে ঘরে নিয়ে যায়। সন্ধ্যা আকাশের দিকে ভ্রু কোচকে তাকায়। আকাশ ঘরের দরজা আটকে এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ সন্ধ্যাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ভাবে তার এত সুন্দর বউকে নিয়ে মানুষ কেন ওরকম কথা বলে। সে তো তার সন্ধ্যা মালতীর থেকে চোখ সরাতেই পারে না। সন্ধ্যার ডান হাত উঠিয়ে ইশারায় বোঝায়। কি হয়েছে? আকাশ ডান হাত সন্ধ্যার গালে রেখে বলে। তুমি অনেক সুন্দর সন্ধ্যা মালতী। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। আকাশ তাকে সুন্দর বলে, সে কি আসলে অত সুন্দর? আকাশের মতো তো নয়, অথচ আকাশ কথা শুনে মনে হয় সে শুধু সুন্দর। আকাশ দু হাত সন্ধ্যার গালে রেখে বিদুস্বরে বলে, আমার সোনা বউ তুমি। আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমার সাথে আজ ঢাকায় যাবে সন্ধ্যা মালতী। আমি আর তুমি যাব। সন্ধ্যা কি বলবে বুঝলো না। আকাশ আবদার করে, সোনা বউ প্লিজ চলো, আবার দুদিনের মাথায় তোমাকে নিয়ে চলে আসবে এখানে। তুমি তো অনেকদিন হলো কলেজ যাও না, এর মাঝে কয়েকদিন কলেজ যেও। সন্ধ্যা ভাবলো আকাশ ভুল ভাল বলেনি। সে অনেকদিন হলো কলেজ যায় না, আর আকাশের কাজ আছে বলছে, সে না করবে কিভাবে? সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি দেয় সে যাবে। আকাশ খুশি হলো। অতঃপর সন্ধ্যার সারা মুখে সমানে চুমু খায়। আকাশকে থামতে না দেখে সন্ধ্যা আকাশের দিকে রেগে তাকালে আকাশ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এভাবে তাকাও কেন বউ? একটা চুমুই তো খাই। চুমু খেতে আমার ভালো লাগে, আমি কি করব? সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বোঝায়। তাই বলে এত? আকাশ সন্ধ্যা ঠোঁট জোড়ায় আবারও একটা চুমু খেয়ে সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বলে, না এতই না, এর চেয়ে অনেক বেশি ভালো লাগে আমার সন্ধ্যা মালতীকে চুমু খেতে। মনে হয় চুমু খেতে খেতে চুপ করে গিলে খাই তোমাকে। কথাটা বলে আকাশ আবারও সন্ধ্যার নাকের ডগায় একটা চুমু খায়। সন্ধ্যা হতাশ চোখে চেয়ে রইল আকাশের দিকে। আকাশ মৃদুস্বরে বলে, রেডি হও, এক্ষুনি বের হব। এখনই বের হবে শুনে সন্ধ্যা অবাক হয়ে তাকালে আকাশ সন্ধ্যার গালে একটা চুমু খেয়ে বলে, যা যা খেতে চাইবে সব খাওয়াবো বউ, এক্ষুনি না বের হলে লেট হয়ে যাবে। কথাটা বলে আবারও সন্ধ্যাকে চুমু খেতে নিলে সন্ধ্যা দু হাতে তার বুক ঢেকে নেয়। আকাশ হাসলো, সন্ধ্যাকে ছেড়ে বলে, রেডি হয়ে নাও বউ, ফাস্ট করো। আকাশ সবাইকে বলেছে তার ইম্পর্টেন্ট কাজ আছে। সকলে কিছু না বুঝলেও আসমানি নয়ন বুঝেছে কার। ভদ্রমহিলা আকাশকে বারবার যেতে নিষেধ করে, কিন্তু আকাশ শোনে না। সবশেষে হার মেনে বলেছে সন্ধ্যাকে সাবধানে নিয়ে যেতে। আকাশ যেহেতু বলেছে আবার কয়েকদিনের মধ্যেই ফিরবে, তাই সভ্য কিছু বলেনি। সন্ধ্যাকে সাবধানে থাকতে বলেছে। পরদিন আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে একটু দূরে আকাশ গাড়ি সাইড করে সন্ধ্যাকে বসতে বলে গাড়ি থেকে নেমে যায়। সন্ধ্যা জানালার দিকে চেয়ে বাইরেটা দেখছিল। হঠাৎ চোখে পড়ল তার সোজা একটু দূরেই সকাল দাঁড়ানো, সামনে বায়ান। সকাল বায়ানকে কিছু বলছে, বারবার বায়ানের হাত ধরছে, কিন্তু বায়ান নিশ্চুপ। সন্ধ্যা গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সকাল তা আর বায়ানের দিকে এগিয়ে গেলে সকালের কান্নামাখা গলায় বলা কথাগুলো ভেসে আসে। সকাল বায়ানের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, বায়ান বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি যা বলবে আমি সব করব বায়ান। তুমি সব কিছু চেক করে দেখো, আমি কোনোদিন অন্য কোনো ছেলের সাথে কথাও বলিনি। আমি আর সন্ধ্যাও খারাপ চাই না। বায়ান ঢোক গিলে বলে, আমিও তোমাকে আর চাই না সকাল। বায়ানের কথাটা শুনতেই সকালের কান্নার বেগ বাড়ে। সকাল বায়ানের বুকে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে, এমন বলো না বায়ান, তুমি আমাকে শাস্তি দাও, আমি কিচ্ছু বলবো না, তুমি শুধু আমাকে রেখে যেও না। বায়ান সকালকে তার থেকে সরিয়ে দিয়ে শক্ত গলায় বলে,
তুমি আমার থেকে দূরে থাকো সকাল। আমি আর কতবার বলবো আমি তোমাকে চাই না। সকাল ঝাপসা চোখে বায়নের দিকে তাকায়। হঠাৎই সকাল এগিয়ে গিয়ে বায়নের পায়ের কাছে বসে দু হাতে পা জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। বায়ন হতভম্ব হয়ে যায়, সাথে সন্ধ্যা। এতক্ষণে বুঝেছে সকাল আর বায়নের সম্পর্ক আছে। এই ব্যাপার বুঝে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বহুগুণ অবাক হয় সকালকে বায়নের পা ধরে বসে কাঁদতে দেখে। ভীষণ খারাপ লাগছে তার। সকাল কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে যেও না বায়ান, আমি তোমার সব কথা শুনবো, আমাকে ফিরে দিও না বায়ান। বায়ন ঢোক গিলল, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর সামান্য ঝুঁকে সকালের পা থেকে ছাড়িয়ে নিয়ে হাঁটু মুড়ে বসে। সকাল কান্নামাখা চোখে তাকায় বায়নের দিকে। বায়নের চোখ দুটো লাল, নিজেকে সামলে মৃদুস্বরে বলে, তোমাদের মস্তিষ্ক বিকৃতি টাইপ সকাল। এরকম মানুষের সাথে আমি নিজেকে জড়াতে চাই না। আমার মা বলে সারা জীবনের জন্য নিজের জীবন নষ্ট করার চেয়ে সাময়িক কষ্ট পাওয়াই ভালো। আমি সেটাই করছি। আমি তোমাকে ভালোভাবে বলছি, আমি তোমাকে চাই না সকাল। আমার কাছে এসে লাভ নেই। তুমি তোমার লেভেলের মানুষ খুঁজে নিয়ে ভালো থেকো। সকাল ভাঙা গলায় বলে, আমি অন্য কারো হলে তোমার কষ্ট হবে না? বায়ন বিদ্রুপ হেসে বলে, কষ্ট আরও অনেক কিছুতেই হয়েছে। যত্ন করে কষ্ট দেওয়ার মানুষই তুমি। তাই এসব কথা তোমার মুখে মানায় না। বাদ দাও এসব, ভালো থেকো। আমার সামনে আর কখনো এসো না। কথাগুলো বলে বায়ন উঠে দাঁড়ালো। উল্টো ঘুরে চোখ বুজে লম্বা শ্বাস ফেলে ছেলেটা এখানে আর দাঁড়ালো না, গটগট পায়ে সামনের দিকে এগিয়ে গেল। সকাল আর শব্দ করে কাঁদলো না, শব্দহীন চোখের পানি ফেলতে লাগলো। দৃষ্টি বায়নের পানে। রাস্তার অনেক মানুষ অনেকক্ষণ যাবৎ পাকা চোখে দেখছে। সকাল বায়নের দিকে চেয়ে বিড়বিড় করে, ঠিক আছে, আর কখনো আসবো না তোমার সামনে, তুমি ডাকলো আর আসবো না বায়ান, দেখে নিও। কথাগুলো বলে ধীরে ধীরে সকাল উঠে দাঁড়ালো। চোখের বাঁধ এখনো ভাঙা, দুর্বল শরীর নিয়ে উল্টো দিকে এগুলে সন্ধ্যা সকালের দিকে যেতে চায়, কিন্তু আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে। সন্ধ্যা পিছু ফিরে আকাশকে দেখে ঢোক গিলল। আকাশ সন্ধ্যার জন্য চকলেট আইসক্রিম কিনতে গিয়েছিল। সৌম্য তাকে কল করে বলে দিয়েছে সন্ধ্যা কলেজে যাওয়ার আগে এসব কিনে নেয়। আকাশ সন্ধ্যার জন্য এসব খাবার কিনে এনে এতক্ষণ বায়ান আর সকালের কাহিনী দেখছিল। সন্ধ্যাকে সকালের দিকে এগোতে দেখে তার রাগ হয়। সন্ধ্যাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে রেগে বলে, তোমার কথা মেনে তোমার বেয়াদব বোনকে ছাড় দিয়েছে, আমাকে রাগিও না সন্ধ্যা মালতী। সন্ধ্যা ডোক গিলল। সামনে তাকে আশেপাশে চোখ বোলালে দেখলো সকাল নেই। দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা। কলেজ ছুটির পর সন্ধ্যা কলেজ থেকে বেরিয়ে একপাশে দাঁড়ায়। তার ফ্রেন্ড লামিয়া আজ কলেজ আসেনি, এজন্য তার মনটা একটু খারাপ। ভেবেছিল অনেকদিন পর লামিয়ার সাথে দেখা হবে, কিন্তু সে তো আসেইনি। রিয়াজ এদিকে একটা কাজে এসেছিল। রাস্তার পাশে সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়াজ এগিয়ে এসে বলে, এই যে আকাশের বউ, কেমন আছো? রিয়াজের কণ্ঠর সাথে এরকম সম্বোধনে সন্ধ্যা কিছুটা অস্বস্তি নিয়ে তাকায়। রিয়াজকে দেখে একটু হেসে মাথা নাড়িয়ে বোঝায়, ভালো। রিয়াজ আশেপাশে তাকিয়ে আকাশকে না দেখে বলে, আকাশের জন্য ওয়েট করছো? ওয়েট, ওকে কল করছি। কথাটা বলে নিয়াজ পকেট থেকে ফোন বের করে। তখনই সন্ধ্যা তার ফোনে কিছু টাইপ করে নিয়াজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। রিয়াজ খেয়াল করতে সন্ধ্যার ফোনে চোখ বুলিয়ে লেখাটি পড়ল, ভাইয়া, আপনার সাথে একটা ব্যাপারে ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আপনার কি একটু সময় হবে? রিয়াজ ভ্রু কুঁচকে তাকায়। আকাশের বউ তার সাথে আবার কি কথা বলতে চায়। রিয়াজ মাথা তুলে সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যা কাছুমাছু মুখ করে তাকায়। রিয়াজ খুব স্বাভাবিকভাবেই বলে, হবে সময়। এরপর আশেপাশে তাকিয়ে বাম দিকে যেতে যেতে বলে, আমার সাথে এসো। সন্ধ্যা নির্দ্বিধায় নিয়াজের পিছু পিছু যায়। সৌম্য আকাশের পর সন্ধ্যা নিয়াজকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। অবিশ্বাস করবে কেন? নিয়াজের জন্যই তো সে আর তার সৌম্য ভাইয়া আজও বেঁচে আছে। এই উপকার তারা কখনো ভুলবে না। নিয়াজ সন্ধ্যাকে নিয়ে পাশে একটি রেস্টুরেন্টে এসেছে। নিয়াজ সামনে বসে কোল্ড কফি অর্ডার করে সন্ধ্যা তার সামনে বসেছে। নিয়াজ সন্ধ্যার দিকে চেয়ে বলে ফেলো। সন্ধ্যা ফোনে কিছু টাইপ করে নিয়াজের দিকে ফোন বাড়িয়ে দেয়। আমার গলার অপারেশন করালে কি আমি মরে যাব ভাইয়া? লেখাটি পড়ে নিয়াজের খুবই খারাপ লাগলো। তার 14 গোষ্ঠীতেও কোনো বোন নেই, সব শুধু ভাই। সন্ধ্যার দুবার ভাইয়া ডাকটা যেমন ভালো লাগলো, তেমনি সন্ধ্যাকে বোন ভেবে সন্ধ্যার কথা না বলার ব্যাপারটাই খারাপ লাগলো। অতঃপর গলা ছেড়ে বলে, আসলে ব্যাপারটা এরকম নয়, কম বেশি রিস্ক তো সব অপারেশনে থাকে। যেহেতু তোমার গলা অপারেশন, তাই এটা একটু সেন্সিটিভ। সামান্য বেশি রিস্ক আছে বলাই আকাশ সৌম্য দুজনেই পিছিয়ে গিয়েছে।
ওদের কাজে আমি হতাশ হয়েছি, আবার ভালো লেগেছে। ওরা তোমাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস। সন্ধ্যা নিয়াজের কথাগুলো মন দিয়ে শুনলো, এরপর টাইপ করে। আমি কথা বলতে চাই ভাইয়া। আপনার বন্ধু আর সৌম্য ভাইয়াকে আপনি একটু বোঝাবেন। নিয়াজ সন্ধ্যার লেখাটি পড়ে একটু হাসলো। ভালো লাগলো সন্ধ্যার আবদার। জবাবে বলে, আচ্ছা, আমি ওদের দুজনের সাথে আবার কথা বলবো, চিন্তা করো না। সন্ধ্যার মুখে হাসি ফুটল। ওয়েটার তাদের টেবিলে দুটো কোল্ড কফি রাখলে নিয়াজ একটা সন্ধ্যার দিকে এগিয়ে দেয়। এরপর নিজের কোল্ড কফি তার সামনে নিয়ে কি মনে করে সামনে তাকালে দেখলো আকাশ রেস্টুরেন্টে ঢুকছে। নিয়াজ চোখ বড় বড় করে তাকায়। আকাশ যা পাগলাটে, এই যে সন্ধ্যার সাথে তাকে দেখেই রেগে বম হয়ে যাবে নিয়াজ খুব ভালোই জানে। ভেবেছিল কফিটা খেয়েই বেরিয়ে যাবে, কপালে আর নেই। কিসের খাওয়া কিসের কি, তাকে আগে লুকাতে হবে। আশেপাশে তাকায়, কোনো দিকে যাবে কোন দিকে যাবে বুঝতে না পেরে হঠাৎ করে টেবিলের তলায় লুকিয়ে পড়ে। সামনে বসে সন্ধ্যা ভ্রু কুঁচকে নেয়। সে বুঝতে পারল না নিয়াজের কাহিনী। হঠাৎ এভাবে নিচে হয়ে গেল কেন? সন্ধ্যা ভাবলো হয়তো নিয়াজের নিচে কোনো কিছু পড়ে গিয়েছে। সন্ধ্যার গলা শুকিয়ে গেছে। কোল্ড কফি খাওয়ার জন্য পাইপে মুখ লাগানোর আগে আকাশ এসে কোল্ড কফির গ্লাস সন্ধ্যার সামনে থেকে কেড়ে নিয়ে টেবিলের উপরে ঠাস করে উল্টো করে রাখে। সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকালে আকাশকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশের দৃষ্টি দেখে মেয়েটা ঢোক গিলল। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলে, কোল্ড কফি তোমার এত পছন্দ বউ?